বহুব্রীহি। লিখেছেন হুমায়ুন আহমেদ। পর্ব 2। কণ্ঠে আসপিয়া বিনতে লতিফ। আমাকে নিয়ে ভাববার আপনার কোনো দরকার নেই। দরকার থাকবে না কেন? অবশ্যই আছে। এরকম ইয়াং একজন ছেলে, গোল্ড মেডেলিস্ট, অথচ তার কোনো উচ্চাসা নেই। কি মুশকিল! গোল্ড মেডেলের কথা আবার কেন বলছেন? ওই একই হলো, পেতেও তো পারতে। আমি যা বলছি তা সারানো হচ্ছে সুযোগ খুঁজতে হবে। বিলেত আমেরিকা যেতে হবে তো, আলিশান দালান তুলতে হবে। আমার এত সবের দরকার নেই, আমি সুখীই আছি। সুখে আছো? হ্যাঁ, সুখেই আছি। মনসুর আসলেই সুখে আছে। তার উপরে সংসারের দায় দায়িত্ব কিছু নেই। তার বাবা ময়মনসিংহ শহরে ওকালতি করেন। দেশের বাড়ির অবস্থাও মন্দ নয়। মনসুরের এত বড় বাড়িতে মানুষ বলতে বাবা মা এবং তার ছোট বোন নীলিমা। মনসুরকে টাকা রোজগার করে সংসার চালানোর দায়িত্ব নিতে হচ্ছে না। উল্টো প্রতি মাসে মনসুরের বাবা 1000 করে টাকা পাঠিয়ে ছোট একটা চিঠি লেখেন। প্রতিটি চিঠির ভাষা এবং বক্তব্য এক। বাবা মনসুর, টাকা পাঠালাম, শরীরের যত্ন নেবে। তুমি ঢাকা শহরে কেন পড়ে আছো তা বুঝতে পারছি না। তোমার নিজের শহরে প্র্যাকটিস করতে অসুবিধা কি? একটা ভালো জায়গা তোমার জন্য চেম্বার করে দেবার সামর্থ্য পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। পত্র পাঠ করে মনস্থির করবে এবং আমাকে জানাবে। ইতি, তোমার আব্বা। আরো টাকা দরকার হলে লিখবে, এই নিয়ে কোনো সংকোচ করবে না। এসব তো সব তোমাদের জন্যই। তোমার মার ইচ্ছা তোমাকে একটি বিবাহ দেন। ব্যাপারটা ভেবে দেখো, তোমার এখন 25 চলছে। আমি 24 বছর বয়সে তোমার মাকে বিবাহ করি। বিবাহের জন্য এটাই উপযুক্ত বয়স। তোমার নিজের কোনো পছন্দ থাকলে আমাদের কোনোই আপত্তি নেই, এটা তোমাকে বলে রাখলাম। বাবার চিঠির সঙ্গে মার চিঠি থাকে। সেই চিঠিতে নানান অবান্তর কথার সঙ্গে থাকে একটি মেয়ের কথা। পুরো চিঠি জুড়ে থাকে সেই মেয়ের রূপ এবং গুণের বর্ণনা, এবং সেই গুণ রূপবতী এবং গুণবতীর কয়েকটি রঙিন ছবি। গত সপ্তাহের চিঠিতে যে মেয়ের কথা ছিল তার নাম রূপা। মনসুরের মা লিখেছেন, বাবা মনো, এই মেয়েটির দিকে একবার তাকাতেই চোখ ফেরাতে ইচ্ছে করে না। বড়ই রূপবতী মেয়ে, আচার ব্যবহারও চমৎকার। এসবই হয়েছে বংশের গুণ। মেয়ের মাতুল বংশ খুবই উচ্চ। নান্দাইল রোডের সর্দার পরিবার, এক ডাকে সবাই চিনে। মেয়ে মমিনুন্নেসা কলেজ থেকে বিএ ফার্স্ট ইয়ার পড়ে, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন এবং জেনারেল অঙ্কে লেটার পেয়েছিল। অসুখ নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, ফল বেশি ভালো হয় নাই। খুব ভালো গান গায়, কলেজের সব ফাংশনে নজরুল গীতি গায় এবং খুবই প্রশংসা পায়। মেয়েটির 3টি ছবি পাঠালাম, তোমার পছন্দ হলে আরো কথাবার্তা বলবো। চিঠির সঙ্গে খুব সেজে গুজে তোলা 3টা ছবি। একটা ছবিতে সে টেলিফোন তুলে কার সঙ্গে কথা বলছে, একটাই অবাক হয়ে পৃথিবীর দিকে অর্থাৎ ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আছে। অন্য ছবিটা ফুলের বাগানে তোলা। আউট অফ ফোকাস হয় মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো বড়ই সুন্দর এসেছে। এইসব চিঠি এবং চিঠির সঙ্গে ছবি পেতে মনসুরের মন্দ লাগে না, ভালোই লাগে। কোনো এক লজ্জাবতী তরুণীর সঙ্গে তার বিয়ে হচ্ছে এই কল্পনা তার কাছে মধুর বলে মনে হয়। গ্রিন ফার্মেসির জীবন এবং তার সঙ্গে মধুর কিছু কল্পনায় তার সময় ভালোই কাটছিল। একটা মেয়ে হঠাৎ করে এসে সব এলোমেলো করে দিল। ওই মেয়েটার কারণে কদিন ধরেই মনসুরের মনে হচ্ছে মানব জীবন একটা যন্ত্রণা বিশেষ। তার রাত্রে ভালো ঘুম হচ্ছে না, হজমেরও অসুবিধা হচ্ছে। ঘটনাটা এরকম, গত বুধবারে খুব মেঘলা ছিল। দুপুরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। কুদ্দুস সাহেব ভাত খেতে গেছেন। দোকানের এক কর্মচারী মজনু বলল, স্যার, আপনি একটু বসেন, আমি লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে আসি। যাও, তাড়াতাড়ি ফিরবে কেমন? আচ্ছা। মজনু চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই একটি মেয়ে ঢুকলো। পরনে সাধারণ নীল রঙের একটা শাড়ি, মাথার চুল খোপা করা। খোপা ভালোভাবে করা হয়নি বলে চুল এলোমেলো হয়ে আছে। মেয়েটির দিকে তাকাতেই মনসুরের কেমন যেন লাগতে লাগলো। এমন সুন্দর মানুষ এই পৃথিবীতে আছে? ছেলেবেলার রূপকথার বইয়ের যে সব বন্দিনী রাজকন্যার ছবি থাকে, এই মেয়ে তার চেয়েও লক্ষ গুণ সুন্দর। কেমন মায়া মায়া চোখ, সমস্ত চেহারায় কি অদ্ভুত একটা স্নিগ্ধ ভাব।
মেয়েটা এত সুন্দর যে তার দিকে তাকাতে পর্যন্ত মনসুরের কষ্ট হচ্ছে। মেয়েটা নরম স্বরে বলল, আপনাদের কাছে স্যাভলন বা ডেটল জাতীয় কিছু আছে? মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, জি জি আছে। মাঝারি সাইজের একটা ফাইল দিন তো। এক্ষুনি দিচ্ছি, আপনি বসুন, ওই যে চেহারাটা দেখতে পাচ্ছেন ওই চেহারটায় বসুন। মেয়েটি বিস্মিত গলায় বলল, বসতে হবে কেন? জিনিসটা দিলেই তো আমি চলে যেতে পারি। দাম কত বলুন। দাম লাগবে না। দাম লাগবে না মানে? দাম লাগবে না কেন? না মানে কোম্পানি থেকে আমরা অনেক স্যাম্পল ফাইল পাই তো, এটা হচ্ছে সেই স্যাম্পল ফাইলের একটি। স্যাম্পল ফাইল আমাকে দেবার কোনো প্রয়োজন নেই, অন্য কাউকে দেবেন। দাম কত বলুন। দাম দাম আসলে আমি জানি না। দাম জানেন না মানে? আমাদের কর্মচারী আছে, সে লন্ড্রিতে গেছে, ও সব জানে, এক্ষুনি এসে পড়বে। আপনি তাহলে কে? আমি ডাক্তার, মানে এই ফার্মেসিতেই বসি, সকাল বিকাল দুবেলাই থাকি। আপনি ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন ওই চেয়ারটায় বসুন না, বসুন, ওখানে বসুন। বসতে পারবো না, আমার তাড়া আছে, আমার মা বটিতে হাত কেটে ফেলেছেন, হাতে ডেটল দিতে হবে। মনসুর অসম্ভব ব্যস্ত হয়ে বলল, চলুন যাই, ড্রেসিং করে আসি। কাটাছেঁড়া ছোট হলেও একে অবহেলা করা ঠিক না, সেপটিক হয়ে যেতে পারে। মেয়েটি খুবই অবাক হলো, কেমন যেন অদ্ভুত চোখে তাকালো, শান্ত গলায় বলল, মার হাত কাটা এমন কিছু না। মজনু এই সময় ফিরে এলো। মেয়েটা টাকা দিয়ে স্যাভলনের শিশি হাতে নিয়ে চলে গেল। মনসুরের সারাটা দিন আর কোনো কাজে মন বসলো না। আশ্চর্যের ব্যাপার, সেই রাতে সে ঘুমোতেও পারল না। একটা মেয়েকে একবার দেখে কারো এমন হয়? দ্বিতীয় দিনে মেয়েটির সঙ্গে আবার দেখা, বই খাতা নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ভাগ্যিস সেই সময় মনসুর বের হয়েছিল সিগারেট কিনতে। মনসুর জীবনে যা কোনোদিন করেনি তাই করলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার আপনার মা ভালো আছেন? মেয়েটি বিস্মিত হয়ে বলল, আমাকে বলছেন? মনসুর থতমত হয়ে বলল, জি জি, আপনাকেই বলছি। আপনাকে তো আমি চিনতে পারছি না। আমি গ্রিন ফার্মেসিতে বসি, ডাক্তার। ওই যে আপনার মায়ের হাত কেটে গেল, তারপর হচ্ছে ওই যে ডেটল কিনতে গেলেন। ও আচ্ছা, মনে পড়েছে, মা ভালো আছে। আমি এখন যাই, কেমন? মেয়েটি তাকে চিনতে পারলো না। এই দুঃখে দ্বিতীয় রাতেও মনসুরের ঘুম এলো না। 2টা সিডাক্সিন খেয়ে সে সারা রাত জেগে কাটালো। মেয়েটির সম্পর্কে যাবতীয় তথ্য সে এখন জানে। তার নাম মিলি, ভালো নাম ইয়াসমিন, ইকোনমিক্সে অনার্স পড়ে, সেকেন্ড ইয়ার। যে বাড়িতে থাকে সে বাড়ির নাম নিরিবিলি। বাড়ির গেটে একটা সাইনবোর্ড ঝুলে, সেখানে লেখা কুকুর হইতে সাবধান, যদিও সেই বাড়িতে কুকুর নেই। মেয়েটি বিকেলে বাড়ির ছাদে একা একা হাঁটে। সে ইউনিভার্সিটিতে যায় সকাল 8টায়, রাস্তার মোড় পর্যন্ত হেঁটে যায়, তারপর রিক্সা নেয়। রিক্সার হুড় তোলে না, সবসময় শাড়ি পরে। মেয়েটার নিশ্চয়ই অনেক শাড়ি, এখন পর্যন্ত এক শাড়ি দুবার পরতে দেখেনি মনসুর। মেয়েটি ফ্ল্যাট স্যান্ডেল পরে, অবশ্য সে বেশ লম্বা, হিল পরবার তেমন তার প্রয়োজন নেই। মেয়েটি তাকে চিনতে পারে কিনা এটা পরীক্ষা করবার জন্য আজ সকালে সে মেয়েটির ইউনিভার্সিটিতে যাবার সময় সামনাসামনি পড়ে গেল। মেয়েটি চোখ তুলে তাকে দেখলো। মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, ভালো আছেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটির চোখে অপরিচিতের দৃষ্টি। লজ্জা এবং দুঃখে মনসুরের চোখে প্রায় পানি এসে গেল। আর তখন মেয়েটি বলল, ও আচ্ছা, আপনি গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব? জি, আমি ভালো। মনসুর হড়বড় করে বলল, আপনার মায়ের সেই কাঁটাটা কি সেরেছে? মেয়েটি এই প্রশ্নে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর আর কোনো কথা না বলে রিকশায় উঠে গেল। রাগে এবং লজ্জায় মনসুরের ইচ্ছে করলো লাইট পোস্টে নিজের মাথা সজোরে ঢুকে দেয়। কেন সে বোকার মতো মার হাত কাটার কথা জিজ্ঞেস করলো? মেয়েটি নিশ্চয়ই তার বোকামি নিয়ে এখন মনে মনে হাসছে। কে জানে, বাড়িতে গিয়ে তার মাকেও হয়তোবা বলবে। কি লজ্জার কথা। উদ্যোত সাহেব বললেন, তোমার কি হয়েছে মনসুর, বলো তো? কিছু হয়নি তো। কিছু হয়নি বললে তো আমি বিশ্বাস করব না। কিছু একটা হয়েছে তো বটেই। রাতে ঘুম হয়? ঘুমের একটু অসুবিধা হচ্ছে।
বদহজম হচ্ছে তাই না? জি। মনে হচ্ছে পৃথিবীটা খুব খারাপ জায়গা, ঠিক না? জি। সবই খুব পরিচিত লক্ষণ। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার মধ্যে এইসব লক্ষণ প্রকাশ পেয়েছিল। একা একটা জীবাণু ঘটিত অসুখ। মনসুর অবাক হয়ে বলল, জীবাণু ঘটিত অসুখ? হ্যাঁ, জীবাণু ঘটিত। এইসব জীবনের উৎপত্তি হয় কোনো এক সুন্দরী তরুণীর চোখে। জীবাণুর নাম প্রেম জীবাণু, ইংরেজিতে লাভ বুক বলে। ঠাট্টা করছি না রে ভাই, ঠাট্টা করছি না, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। জীবাণুর প্রথম আক্রমণে নার্ভাস সিস্টেমে উইক হয়ে যায়, তারপর লিভার ক্ষতিগ্রস্ত হয়। কি যে বলেন! সত্যি কথা বলছি রে ভাই, সত্যি কথা বলছি। এখন বলো, মেয়েটাকে? কেউ না। সোভান সাহেবের মেয়ে মিলি না তো? মনসুরের চোখ লাল হয়ে গেল। কুদ্দুস সাহেব বললেন, আগেই সন্দেহ হয়েছিল, এখন তোমাকে দেখে পুরোপুরি নিশ্চিত হলাম। তোমার অবস্থা তো দেখে খুবই খারাপ। আপনি যা ভাবছেন তা একদমই না। আমি কিছুই ভাবছি না। ভাবা ভাবের ফাঁক তুমি রাখোনি। এখন আমার উপদেশ শোনো, সহজ পাচ্য খাবার খাবে, বেশি করে ডাবের পানি খাবে, ঠিক আছে? সকাল বিকাল লাইট এক্সারসাইজ করবে। প্রেম জীবাণু ঘটিত অসুখের কোনো চিকিৎসা নেই। জীবাণু কোনো ভাইরাস টাইপ, কোনো ঔষধেই কাজ করে না। সময় রোগ সারে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। বুঝতে পেরেছো? সতীনাথের বিরহের গানগুলো শুনতে পারো, এতে অনেক সময় আরাম হয়। ঠাট্টা করবেন না কুদ্দুস ভাই, ঠাট্টা তোমার ভালো লাগে না। ঠিক বলেছ, এই সময় ঠাট্টাটা অসহ্য লাগে। কেউ ঠাট্টা করলে ইচ্ছে করে জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলি। রোগের কঠিন সংক্রমণের সময় এটা হয়। অল্পতেই নার্ভ ইরিটেটেড হয়। আমাকে কি করতে বলেন? কিছুই করতে বলি না। মিলিয়ে অল্প বয়সী মেয়ে হলে চিঠি লিখতে বলতাম। এরা সেই স্টেজ পার হয়ে এসেছে। চিঠি লিখলে সবাইকে সেই চিঠি পড়ে শোনাবে এবং হাসাহাসি করবে। তুমি যদি একবারই কথা বলতে চাও, তোমাকে ভ্যাবলা ভাববে। এক মনে আল্লাহকে ডাকা ছাড়া তো আমি আর কোনো পথ দেখি না। যাকে বলে আধ্যাত্মিক চেষ্টা, মাঝে মাঝে এই চেষ্টার কাজ হয়, দৈব সহায় হয়। হঠাৎ হয়তো দেখবে মেয়েটা রিক্সায় অ্যাক্সিডেন্ট করেছে, দরাদরি করে তাকে এখানে আনা হলো। তুমি তার চিকিৎসা করলে, দেখা গেল অবস্থা সুবিধার না। তুমি তাকে হাসপাতালে নিয়ে গেলে, মেয়েটার ব্লাড দিতে হবে। ব্লাড গ্রুপ এ পজিটিভ, দেখা গেল তোমারও তাই। তুমি ব্লাড দিলে। মেয়েটি করুণ স্বরে বলল, আপনাকে আপনাকে আমার জন্য অনেক করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি গাঢ় গলায় বললে, ধন্যবাদ পরে হবে, আগে সুস্থ হয়ে ওঠো। মনসুর বলল, চুপ করুন তো কুদ্দুস সাহেব, আপনার কথা শুনতে ভালো লাগছে না। কুদ্দুস সাহেব বললেন, সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি। করবো কি বলো, কথা হয়ে গেছে অভ্যাস। তোমার অবস্থা দেখে খারাপও লাগছে। আল্লাহর উপর ভরসা রাখো, তাতে যদি কিছু হয়। কিছুই হলো না। প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্প সিনেমায় হয়, জীবনটা গল্প সিনেমা নয়। জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না। স্যাভলনের শিশি কিনতে একবারই ফার্মেসিতে আসে, দ্বিতীয়বার আসে না। গল্প উপন্যাসের নায়িকারা ঘন ঘন অসুখে পড়ে। ডাক্তার নায়ক তখন চিকিৎসা করে তাকে সারিয়ে তুলে। বাস্তবের নায়িকাদের কখনো অসুখ হয় না, আর হলেও অন্য ডাক্তাররা চিকিৎসা করেন। অবশ্য মনসুরের বেলায় দৈব সহায় হলো। শরৎকালের এক সন্ধ্যায় তার ডাক পড়ল নিরিবিলিতে। সোবান সাহেবের প্রেসার মাপতে হবে। তার প্রেসার হাই হয়েছে, মাথা ঘুরছে। ব্লাড প্রেসার নামক ব্যাধিটির ওপর কৃতজ্ঞতায় মনসুরের মন ভরে গেল। বারান্দায় মিলি দাঁড়িয়েছিল। এত এক অকল্পনীয় সৌভাগ্য। বারান্দায় সে নাও থাকতে পারো। মিলির সঙ্গে দেখা না হলেও কিছু করার ছিল না। মিলির জন্য তো আর তাকে ডাকা হয়নি। মিলি বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্যই দাঁড়িয়ে আছি। মনসুর হতভম্ব। বলে কি এই মেয়ে? এই কথাগুলো কি সত্যি সত্যি বলছে, না মনসুর কল্পনা করছে? কল্পনা হওয়াই সম্ভব, নিশ্চয়ই কল্পনা। হ্যালোসিনেশন। আপনাকে বলেছে বোধ হয়, বাবার ব্লাড প্রেসার মাপার জন্য আপনাকে খবর দেওয়া হয়েছে। জি জি বলেছে। আপনার সঙ্গে একটা গোপন ষড়যন্ত্র করবার জন্য আমি দাঁড়িয়ে আছি। জি বলুন, আপনি যা বলবেন তাই হবে। যদি দেখেন বাবার প্রেসার খুব হাই না, তবুও হাই বলবেন। বাবার রেস্টের দরকার। ভয় না দেখালে তিনি রেস্ট নেবেন না। আপনি মিথ্যা করে বলতে পারবেন না? জি না। মিলের দৃষ্টি তীব্র হলো। মনসুর বলল, আমি মিথ্যা বলতে পারি না। মিথ্যে বলতে পারেন না? জি না। ও আচ্ছা, আমার জানা ছিল না।
আপনাকে দেখে 8-10টা সাধারণ মানুষের মতোই মনে হয়েছিল, যারা প্রয়োজনে কিছু মিথ্যা টিথ্যাও বলতে পারে। আপনি যে অসাধারণ তা আমি বুঝতে পারিনি। আপনি কি রাগ করলেন? কথায় কথায় রাগ করা আমার স্বভাব না। আসুন, দোতলায় যেতে হবে। বাবা, দোতলায়। প্রেসার মাপার যন্ত্রটা ফেলে এসেছে। সে কি? প্রেসার মাপার জন্য তো আপনাকে ডাকা হয়েছে। সেই জিনিসটাই আপনি ফেলে এসেছেন। আপনি যে মানুষ হিসাবে শুধু যে অসাধারণ তাই নয়, মনে হচ্ছে খুব মন ভুলো। আমি এক দৌড়ে নিয়ে আসবো, যাবো আর আসবো। আপনাকে যেতে হবে না, আমি কাদেরকে পাঠাচ্ছি, ও নিয়ে আসবে। না না, আমি যাই। 1 মিনিট। মনসুর অতি দ্রুত সিঁড়ি টপকাচ্ছে। সেই দ্রুত সিঁড়ি ভাঙা দেখে মিলির মনে হলো একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তখনই হুড়মুড় করে শব্দ হলো। ডাক্তার সাহেব মাঝ সিঁড়ি থেকে বলের মতো গড়িয়ে নিচে নামতে লাগলেন। শব্দ শুনে সোবহান সাহেব এবং মিনু বেরিয়ে এলো। ফরিদ এবং বাসার কাজের ছেলে কাদের ছুটে এলো। সোবহান সাহেব বললেন, এ কে? মিলি বলল, ডাক্তার সাহেব, তোমার প্রেসার মাপতে এসেছেন। প্রেসার মাপতে এসে মাটিতে শুয়ে থাকার কারণ কি? পা পিছলে পড়ে গেছেন বাবা। পা পিছলে পড়েছে, টেনে তুলবি না? হা করে দাঁড়িয়ে আছিস কেন? মিলিকে টেনে তুলতে হলো না, মনসুর নিজেই উঠল। শার্টের ধুলা ঝাড়তে ঝাড়তে বলল, একদমই ব্যথা পাইনি, সত্যি বলছি। তার চারপাশের লোকজন মুখ চাওয়াচাই করতে লাগলেন। সোবহান সাহেব কি একটা বলতে গিয়েও বললেন না। মনসুর বলল, এক গ্লাস ঠান্ডা পানি খাবো। সোবহান সাহেব বললেন, অবশ্যই খাবে। মিলি, একে নিয়ে ফ্যানের নিচে বসা। কাদের এগিয়ে এসে বলল, আবার ধৈর্য হাঁটেন ডাক্তার সাহেব। চিত্তার কিছু নাই, উপরে আল্লাহ, নিচে মাটি। নিচে মাটি এমন কোনো লক্ষণ মনসুর পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে সে চোরাবালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পা ডেবে ডেবে যাচ্ছে। ঘরটাও মনে হচ্ছে একটু একটু দুলছে। কে যেন বলল, বাবা তুমি এখানে বসো। কে বলল কথাটা? ওই মহিলা না? ইনি বোধহয় মিনির মা। তাকে কি সালাম দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম বলার দরকার না? দেরি হয়ে গেছে বোধ হয়। দেরি হলেও বলা দরকার। নিন, পানি নিন। মনসুর পানি নিল, নিয়েই ক্ষীণস্বরে বলল, আসসালামু আলাইকুম। বলেই বুঝলো ভুল হয়ে গেছে। কথা এমন জিনিস একবার বলা হয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। মনসুর লক্ষ্য করলো তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন মুখ চাওয়াচাওয়ি করছে। সে নিশ্চয়ই খুব উল্টাপাল্টা কিছু বলেছে। টেনশনের সময় তার মাথা এলোমেলো হয়ে যায়। মনসুর অবস্থা স্বাভাবিক করবার জন্য শব্দ করে হাসলো। অবস্থা স্বাভাবিক হলো না, মনে হলো আরো খারাপ হয়ে গেল। ফরিদ বলল, ছোকরার মনে হয় ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। কেমন করে হাসছে দেখুন না দুলাভাই, অবিকাল পুরো পাগলের হাসি। সোবহান সাহেব বললেন, একজন ডাক্তারকে খবর দেয়া দরকার। ফরিদ বলল, ডাক্তার কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমার ধারণা ব্রেন হেমারেজ। হোয়াট এ পিটি, এরকম ইয়াং এজ।